আকাশ, কোথায় তুমি? আজ কি কলেজে আসবে না? হয়তো আসবো না, কারণ বিশেষ একটা কাজে এসেছি একটা জায়গায়। কিসের বিশেষ কাজ আকাশ? মাফিয়া গার্লকে ধরে ফেলেছি আমি। কি? আকাশ, কি বলছো তুমি এসব উল্টোপাল্টা? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। মাফিয়া গার্লকে দেখার অনেক দিনের ইচ্ছে আমার। আমি তাকে ধরতে সক্ষম হয়েছি। আকাশ, আমি তোমার বারণ করছি, তুমি কোনো মাফিয়া টাফিয়া গালের পেছনে ছুটবে না। সে অনেক খতরনাক। সে কোনো সময় ক্ষতি করে দেবে তোমায়। রামিসা ভাবনি, আমায় নিয়ে তুমি ভয় পেও না। আমিও এতটা কাছে খেলোয়াড় না। আকাশ, আমি তোমায় বারণ করছি। সো ওসব কিছুই তুমি করতে যাবে না। আর তুমি এখন যেখানে আছো সেখান থেকে সোজা কলেজ আসবে। ওকে, ঠিক আছে। তারপর ফোন রেখে দিয়ে রামিসার এলাকা থেকে কলেজে চলে গেলাম। যদিও কলেজে যাচ্ছি, কিন্তু ক্লাস আর করা হবে না। কারণ কলেজে করার প্রিপারেশন নিয়ে ঘর থেকে কারণ কলেজ করার প্রিপারেশন নিয়ে ঘর থেকে বের হইনি আমি। তাই আজ আর ক্লাস করবো না। কলেজে গিয়ে রামিসের সাথে কথা বলে চলে আসব। কলেজের সামনে পৌঁছে গিয়েছি প্রায়। ভিতরটা ধূপ ধূপ করছে। আমি কি সরাসরি রামিসাকে জিজ্ঞেস করব, নাকি চুপচাপ হয়ে থাকবো, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। কারণ জিজ্ঞেস করে যদি সে স্বীকার না করে, কিন্তু আমার তো তার মুখ থেকে সমস্ত সত্যি জানা চাই। অনেকটা সময় ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, না, কিছু জিজ্ঞেস করবো না। মোটামুটি যখন শিওর আমি, তখন আরেকটু সময় অপেক্ষা করি। তারপর মাস নিজেই বসিতে এসে ধরা দেবে। কলেজে চলে এসেছি। রিক্সা থেকে নেমে ভাড়া পে করে ভিতরে চলে গেলাম। ক্লাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু রামিসা এখনো ক্লাসে যায়নি। সে গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য। আসতে এত সময় লাগে তোমার? হ্যাঁ, আরে, রিক্সা পেতে একটু দেরি হয়ে গিয়েছিল। হয়েছে, চলো এবার। কোথায় যাব? আর তুমি ক্লাসে যাওনি কেন? আজ ক্লাস করবো না, তোমার সাথে বসে বসে আড্ডা দিব। আচ্ছা চলো। দুজনে গিয়ে কলেজের পাশে একটা ফাঁকা জায়গায় আছে, সেখানে গিয়ে বসলাম। রামিসা আমার কাঁধে মাথা রেখে হেলান দিয়ে বসে আছে। আকাশ প্লিজ, তুমি মাফিয়া গালির খোঁজ করা ছেড়ে দাও। আমি শুনেছি সে অনেক খতরনাক। সে যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, প্লিজ তুমি মাফিয়া গালির খোঁজ করা ছেড়ে দাও। আর তাছাড়া সে তো দেশের ভালোর জন্য সব করছে, বলো। রামিসের কথা শুনে হাসবো না কাঁদবো সেটা বুঝে উঠতে পারছি না। তবে রামিসের কথা শুনে আরও সিওরিটি পেয়ে গেলাম যে মাফিয়া গালকে। কারণ যে মেয়ে মাফিয়া গালের টপিক বাদ দিতে চাইতো সবসময়, সে আজ খুঁটে খুঁটে মাফিয়া গালের প্রসঙ্গ উঠাচ্ছে। রামেশের সমস্যা কোথায় সেটা আমার বুঝতে বাকি নেই। আর তাছাড়া মাফিয়া গালকে তো আমি খুঁজে বের করে ফেলেছি। সে এখন আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। রামিসা হয়তো ভাবছে মাফিয়া গালকে, সেটা জানতে হ্যাঁ এখন আমার বাকি আছে। আমি যে মাফিয়া গালকে ধরে ফেলেছি সেটা সে এখনো বুঝতে পারেনি। সে ভেবেছে ফেক কাউকে ধরেছি আমি। না, হয়তো তাকে ধরতাম। আর আমি তখন ইচ্ছে করেই ফোন করে মাফিয়া গালে কথা তুলেছি, যাতে করে রামিসার রিয়াকশন করে। আর রামিসা সেটাই করলো। এই আকাশ, কি ভাবছো? হ্যাঁ, আমি তোমায় এতটা সময় কি বললাম? হ্যাঁ, শুনেছি তো। প্লিজ তুমি মাফিয়া গালির খোঁজ করা ছেড়ে দাও। তাকে খোঁজ করতে গেলে তুমি মারা পড়বে। সে একটা খতরনাক ব্রান্ড। রামিসা, তুমি টেনশন নিও না। আমি মাফিয়া গালের আর খোঁজ করব না। মনে মনে বললাম, খোঁজ তো পেয়ে গেছি। আর হাসির রহস্য কি সেটা তো আমি নিজেই জানি না। এই তো তোমার বাবুন। উম্মা, তোমাকে। আচ্ছা, একটা কথা। হ্যাঁ, তখন যে তুমি আমাকে বললে যে তুমি মাফিয়া গার্লকে ধরে ফেলেছো, তুমি সত্যি ধরে ফেলেছো তাকে? আরে রামিসা, তুমি কি পাগল? হ্যাঁ, মাফিয়া গালের মতন খতরনাক খিলাড়িকে আমি কি করে ধরবো? যেখানে তাকে সারা দেশের প্রশাসন মিলে ধরতে পারেনি, সেখানে তাকে আমি ধরবো? হ্যাঁ, আমি তো মজা করেছি। আকাশ, তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো কিন্তু। সে তো আজ নতুন না, আগে থেকে দুষ্ট আমি। আমার কথা শুনে রামিসা ফিক করে হেসেছিল। রামিসের চেহারা 12টা বেজেছিল এতটার সময়, কিন্তু এখন হুট করেই আমার কথা শুনে তার চেহারায় হাসির রেখা ফুটে উঠেছে। কারণ সে ভেবেছে সত্যি হয়তো মাফিকালকে সেটা আমি জেনে গেছি, কিন্তু এখন আমার কথা শুনে বুঝেছে যে আমি মজা করেছি। তবে সত্যিটা কিন্তু ভিন্ন। মাফিকালের তালাশ আমি পেয়ে গেছি। দেখো, আবার চুপচাপ হয়ে গেছে ছেলেটা। এই, তোমার কি হয় হ্যাঁ মাঝে মাঝে? আরে না, তেমন কিছু না। তেমন কিছু না হলেই ভালো। আচ্ছা আকাশ, একটা কথা বলো তো, আমাদের ফিউচার নিয়ে কিছু ভেবেছো তুমি? হ্যাঁ, অনেক কিছু ভেবেছি আমি। পড়ালেখা শেষ হলেই আমরা বিয়ে করে নেব। লাভ ইউ আকাশ। লাভ ইউ টু ঈশিতা। এই কি বলো তুমি? না না না, কিছু না। ঈশিতার নামটা শুনতেই রামিসা চমকে উঠল। সরি রামিসা, আসলে ভুল করে অন্য নাম বের হয়েছে মুখতে। ও আচ্ছা আচ্ছা, চলো এবার উঠি আমরা, অনেকটা সময় তো বসলাম।
হ্যাঁ চলো। তারপর সেখান থেকে উঠে দুজন দুজনের বাসায় চলে এলাম। কিন্তু একটা জিনিস আমার এখনও চোখে বাড়ি খাচ্ছে। যখনই ঈশিতার নামটা বলেছি তখনই রামেশের চোখ কপালে উঠে গিয়েছিল। আর তার পরক্ষণেই সে চলে যাওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করে দেয়। রামেশের হতাশাগ্রস্ত চেহারায় কিন্তু আমাকে পুরোপুরি ক্লিয়ার করে দেয় তার ভয়ঙ্কর ডার্কনেস সম্পর্কে। কিন্তু আমি এখন কোনো ধরনের হাঙ্গামাই করব না, কারণ আমি আরও ভালো করে জাস্টিফাই করব রামেশের সম্পর্কে, কেন সে এই পথে নেমেছে আর কী বা তার উদ্দেশ্য। সাথে সাথে নিলয়কে ফোন দিলাম। নিলয়, আমি কি বলি মন দিয়ে শোন। হ্যাঁ ভাই, বলেন। শোন, আমি মাফিয়া গালকে ধরে ফেলেছি। কি ভাই, আপনি কি সত্যি ধরে ফেলেছেন? হ্যাঁ, আমি মাফিয়া গালকে ধরে ফেলেছি, তাই তোকে ফোন দিয়েছি। শোন, তোকে একটা কাজ করতে হবে এখন। কি কাজ ভাই? মাফিয়া গালের কিছু ডিটেলস তোকে আমি দিচ্ছি, তুই সে অনুযায়ী তার সম্পর্কে তালাশ করে বের করবি যে সে কেন এই পথে নেমেছে। আচ্ছা ভাই। কিন্তু শোন, এই কথা যেন কারোর কানে না যায়, বিষয়টা যেন তোর আর আমার মাঝেই থাকে। ওকে ভাই। নিলয়কে রামেশের হালকা পাতলা কিছু তথ্য দিলাম, যাতে করে সে রামেশের সম্পর্কে খোঁজ বের করতে পারে। এদিকে আমিও খোঁজ চালাচ্ছি রামেশাকে নিয়ে। এভাবেই 2-3টা দিন কেটে গেল। 4 দিনের মাথায় নিলয় আমাকে ফোন দেয়। ভাই, ভয়ঙ্কর কিছু তথ্য হাতে এসেছে। কি তথ্য? ভাই, মাফিয়া গালের একটা ছোট ভাই ছিল, যার নাম ছিল রাফসান। আপনি কি তাকে চিনেন বা জানেন? তখনই ঈশিতার ছোট ভাইয়ের কথা মনে পড়ল, যার নামও ছিল রাফসান। কলেজ লাইফে যখন ঈশিতের সাথে চলাফেরা ছিল, তখন সে রাফসানকে মাঝে মাঝে কলেজে নিয়ে আসতো ঘোরার জন্য। আবার মাঝে মাঝে কোনো জায়গায় ঘুরতে গেলেও তাকে সাথে নিয়ে যেত। আমার জন্মদিনে যখন রামিসাকে ইনভাইট করি, তখন ঈশিতা তার ছোট ভাই রাফসানকে সাথে করে নিয়ে এসেছিল। তাকে আমি বেশ ভালো করে চিনি। হ্যাঁ নিলয়, চিনি। কিন্তু কেন বলতো? ভাই, রাফসান নাকি এই শহরের কোনো একটা কলেজে পড়াশোনা করত। একদিন সে কলেজ শেষ করে বাড়ি ফেরার সময় তার বাসার নিচে কয়েকটা ছেলেকে মাদক কিনা বেচা করতে দেখে। তখন সে পুলিশকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। ছেলেগুলো নাকি রাফিদের ছেলে ফেলেছিল, তাই রাফিদের জিদ উঠে যায় রাফসানের উপরে। তা সে থানার ওসিকে টাকা খাইয়ে উল্টো মাদক দ্রব্য দিয়ে রাফসানকে ধরিয়ে দেয়। শুধু তাই নয়, রাফসানকে গুম করে ফেলার জন্য কন্টাক্ট হয় ওসির সাথে। ওসি তাই করে, সে রাফসানকে জঙ্গলে নিয়ে গিয়ে ব্লাস্ট ফায়ার করে মেরে ফেলে। আর মাফিয়া গাল ওসিকে মারে বীভৎসভাবে। এই ওসি সেই ওসি যে রাফসানকে মেরেছিল। মাফিয়া গাল হয়তো তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এমন পন্থা অবগ্রহণ করেছে। নীলার কথা শুনে বুকের ভেতরটা দাও দাও করে আগুন জ্বলতে শুরু করলো। তাহলে তো মাফিয়া গাল যা করেছে সবটাই ঠিক করেছে। আচ্ছা ঠিক আছে নিলয়, এবার ফোন রাখলাম। ফোন রেখে দিয়ে চুপচাপ বসে আছি। মাথায় রক পুরো চটে গিয়েছে নীলের কথাগুলো শুনে। না, আজকের পর রামিসাকে আমি আড়াল থেকে পুরোপুরি সাপোর্ট করব। কারণ তার ভাই মরেছে, সেই কষ্ট তারই হয়েছে। কেউ তার কষ্টের ভাগ নেয়নি, তাই তো সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রামিসা, তুমি যা করেছো একদম ঠিকই করেছো। আজকের পর আমি আকাশ বেঁচে থাকতে দেখব তোমার গায়ে কে হাত দেয়। সব কয়টার হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। গা পুরো শিরশির করে কাঁপছে। না, গিয়ে গোসল করে আসি। তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়লাম। অনেকটা সময় পর গোসলখানা থেকে বের হলাম। মাথায় ইচ্ছে মতন পানি ঢেলেছি, কারণ রক্ত চোটে গিয়েছিল মাথায়, তাই নিজেকে শান্ত করেছি। ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে টিভিটা চালিয়ে দিলাম। শুয়ে শুয়ে টিভি দেখছি, তখন একটা নিউজ চোখের সামনে ভেসে উঠল। ডিবি পুলিশের প্রধান, যিনি সে মাফিয়া গার্ল সম্পর্কে বক্তব্য দিচ্ছে। মাফিয়া গালের কোডিং দিয়ে আমরা তার তথ্য বের করে নিয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তাকে ধরে এনে হাজতে পড়ব। নিউজটা শুনে ভিতরে ছ্যাদ করে উঠল। কি, তোরা 24 ঘন্টার মধ্যে মাফিয়া গালকে ধরবি? আমি আকাশ বেঁচে থাকলে দেখব তোরা কি করে মাফিয়া গালকে গ্রেপ্তার করিস। সাথে সাথে টিভি অফ করে দিয়ে রামেশকে ফোন দিলাম। সে ফোন রিসিভ করলো না। বেশ অনেক কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু সে রিসিভ করেনি। এভাবে রাত হয়ে গেল। পরে সে নিজেই আমি ফোন দিল। আকাশ সরি, আসলে অনেকটা ঝামেলার মধ্যে আছে, প্লিজ তুমি কিছু মনে করো না, কাল কলেজে আসলে কথা হবে। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আমি কথা শেষ করার আগেই রামিসা ফোন করে দিল। রামিসার আচরণে খুব টেনশন হচ্ছে। হয়তোবা সে এই নিউজটা দেখেছে, তাই সে এমন ভয়ে আছে। না হলে হয়তোবা অন্য কোনো ঝামেলা হয়েছে। ধ্যাত, মাথায় কিছুই কাজ করছে না। কখন যে সকাল হবে সে অপেক্ষায় আছি। কোনোভাবে রাতটা পার করে দিলাম। সকালে কলেজে গিয়ে দেখি রামিসা আগে থেকেই কলেজে এসে পড়েছে। তাকে দেখে খুব চিন্তিত লাগছে। রামিসা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না না, আমি কিছু নিয়ে চিন্তিত না। প্লিজ তুমি ক্লাসরুমে চলে যাও। আমার এখানে দাঁড়িয়ে থাকতে খুব ভয় হচ্ছে। হারে পাগলি, কিসের ভয়? হ্যাঁ, প্লিজ তুমি ক্লাসের ভিতরে চলো না। ক্লাসরুমের ভিতরে আসলাম রামিসাকে নিয়ে। সে হুট করে আমায় জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ওকে কিছু বলতে যাবো, ঠিক সে সময় হট্টগোলের আওয়াজ কানে ভেসে আসলো। সাথে সাথে জানালা দিয়ে বাইরে কি হয়েছে দেখার চেষ্টা করলাম। বাইরে দেখেই তো চোখ পুরো কোপালে উঠে গেল। বাইরে 20 থেকে 25টা পুলিশের গাড়ি থেকে নেমে সবাই বন্দুক হাতে এদিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে রামিসার খোঁজ করছে পুলিশগুলো। সবাই আমাদের ক্লাসরুমের দিকে আঙ্গুল দেখিয়ে দিল। রামিসা, তুমি কোনো ভয় পেও না, আমি আছি। নিয়ে যাবে ওরা আমায়, আর কোনোদিন তোমার সাথে দেখা করতে দিবে না। ওরা আমায় ধানে নিয়ে মেরে ফেলবে আকাশ। রামিসা, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না, তুমি প্লিজ শান্ত হও। আকাশ প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আমি হয়তো তোমার সাথে জীবনের শেষ অবধি পার করতে পারবো না। রামিসাকে চুপ হতে বলেছি ধমক দিয়ে। চলো তুমি আমার সাথে বাইরে, দেখি তোমারকে কে হাত দেয়। তারপর রামিসাকে নিয়ে বাইরে চলে গেলাম। সবাই তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছে। পুরো কলেজ হতভম্ব হয়ে আছে এতগুলো পুলিশ দেখে। পুলিশ রামিসাকে দেখে ওকে গ্রেপ্তার করতে ছুটে আসে। এই, তোরা কেউ আমার রামিসাকে হাত দিবে না। তখনই পুলিশ অফিসার একজন বলে ওঠে, কি, তোরও শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছে মনে হয়? এই অফিসার, আমার শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছে নেই, বরং তোর মরার পাকনা গজিয়েছে। সাহস থাকলে ওর গায়ে হাত দিয়ে দেখা। আমার মুখে ধারালো কথা শুনে সমস্ত পুলিশ আমার দিকে গুলির তাক করে ধরে। বেটা, দেখি খুব বড় বড় করে কথা বলছিস। শোন, বেশি উড়াউড়ি ভালো না। আমি যদি একবার বলি তাহলে সবাই গুলির বুলেটগুলো তোর পেটের মধ্যে পুড়ে দিবে, আর তুই ঝাঁঝরা হয়ে যাবি। হাসালি রে ভাই, এই ঘুষখোরের বাচ্চা, কান খুলে শুনে রাখ। এখানে তো কিছু সংখ্যক পুলিশ মাত্র, তোরা সারা শহরের সবকটা পুলিশ মিলেও যদি একত্র হয়ে আসিস, তাও তোরা এই আকাশের বালো ফালাতে পারবে না। কারণ তোদের সামনে যে দাঁড়িয়ে আছে সে সাদাসিধে একটা ছেলে আকাশ, কিন্তু তার ভিতরে ভয়ঙ্কর যে হায়নাটা লুকিয়ে আছে তার নাম হচ্ছে আগুন। আকাশের মুখে আগুন নামটা শুনে পুলিশ অফিসার ভয়ে কয়েক কদম পিছনে চলে যায়। আর আকাশের পাশে যে পুলিশ অফিসার ছিল তারা দূরে আকাশের পাশ থেকে সরে যায়। সবাই যেন কোনো এক ভয়ঙ্কর হায়নার সামনে পড়ে গেছে, যার রক্তের নেশায় একবার উঠলে পুরো দুনিয়াদারি শ্মশানঘাট বানিয়ে ফেলবে। পুলিশ অফিসার কাঁপতে কাঁপতে আকাশকে জিজ্ঞেস করে, আপনি যে আগুন, তার প্রমাণ কি? আপনি তো আমাদের ভয়ও দেখাতে পারেন। শোন, আমি আগুনের নাম ব্যবহার করে তোদের ভয় দেখাবে এমন কোনো বাপের বেটা এখনো পয়দা হয় নাই। আর নকল নাম ব্যবহার করা তো দূরের কথা। আর তোদের যদি বিশ্বাস না হয় তাহলে তোদের একটা ডেমো দেখাচ্ছি। পকেট থেকে ফোন বের করে প্রাইম মিনিস্টারকে ফোন কর, আর তাকে জিজ্ঞেস কর যে 2017 সালের 2 ফেব্রুয়ারিতে কী হয়েছিল, আর তার চোখের সামনে গুনে গুনে কয়টা লাশ মাটিতে ফেলেছিলাম আমি। এই ঘটনার সাক্ষী একমাত্র প্রাইম মিনিস্টার। পুলিশ অফিসার কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোন বের করে প্রাইম মিনিস্টারকে ফোন লাগে। স্যার, একজন নিজেকে আগুন দাবি করছে। আমি তাকে জাস্টিফাই করার জন্য প্রমাণ চেয়েছি। সে প্রমাণস্বরূপ আপনাকে 2 ফেব্রুয়ারির কথা জিজ্ঞেস করতে বলেছে। প্রাইম মিনিস্টার পুলিশ অফিসারের ফোন পেয়ে থতমত খেয়ে যায়। এই অফিসার, তোরা কার সামনে পড়েছিস তা তোরা নিজেও জানিস না। খোদার কসম, আগুন কোনো মানুষ না, সে মানুষরূপী এক ভয়ঙ্কর নরপিশাচ। তোদের জীবনে মায়া থাকলে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আয়, না হয় পরবর্তী দিনের সকাল দেখার জন্য তোরা একটাও বেঁচে থাকবি না। পুলিশ অফিসার প্রাইম মিনিস্টারের কথা শুনে সোজা দৌড়ে গাড়িতে উঠে পড়ে। তার শরীরের কম্পন যেন আরো দ্বিগুণ হয়ে গেছে। তার এখন একটাই মাকসাদ, সে তার নিজের জীবন বাঁচাবে আগে। মাফিয়াকাল জাগ গোল্লায় পুলিশ অফিসার নিজে গাড়ি ড্রাইভ করে সেখান থেকে পালিয়ে চলে যায়। পুলিশ অফিসারের দেখা দেখি বাকি সবাই তাড়াতাড়ি সেখান থেকে অবস্থান ত্যাগ করে। আর কলেজের সবাই চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। তাদের যেন বিশ্বাসই হচ্ছে না যে তারা আগুনকে নিজের সচক্ষে দেখছে। রামেশও পুরোপুরি অবাক। এই, তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, যাও যে যার ক্লাসে যাও।
আকাশের কথা শুনে সবাই দৌড়ে যায় যার যার ক্লাসে। নিজেকে যেন নিজের কাছেই কোনো এক ভয়ঙ্কর দানা মনে হচ্ছে। আজ বহু বছর পর আগুন নামটা নিজের সাথে যুক্ত করলাম আবার। এদিকে রামিসা আমার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর কান্না করছে। রামিসাকে এক টান দিয়ে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম। আমি আকাশ থাকতে তোমার গায়ে কে হাত দিবে? হ্যাঁ, বলেছিলাম না তোমার বিপদে আমি আকাশ একা দাঁড়ালেই যথেষ্ট, তোমার নিজেরও টেনশন করতে হবে না তা নিয়ে। আকাশের কথা শুনে রামিসা আরো শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে আর পাগলের মতন চুমু খেতে থাকে আকাশের বুকের মধ্যে। আকাশের বুকে চুমু খাচ্ছে আর পাগলের মতন কান্না করছে রামিসা। সেজন্য নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। চোখের পানি নাকের পানি দিয়ে আকাশের বুক পুরো ভিজিয়ে ফেলছে। আকাশ প্লিজ, তুমি আমায় কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে কখনো হারাতে চাই না। এমনিতেও আমি আমার কলেজের বাড়িটাকে হারিয়েছি। না বাবুন, কোথাও যাবো না তোমায় ছেড়ে। আমি সবসময় তোমার সাথে আছি। হয়েছে, এবার কান্না অফ করো। আকাশের কথা শুনে রামিসা কান্না অফ করে দেয়, কিন্তু ফুপানি কোনোভাবেই বন্ধ হয় না তার। পাগলি বউ আমার, বলে রামেশাকে কোলে উঠে নিলাম। তারপর ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসরুমে সবাই আমার দিকে কোন দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন আমার কাছে তারা নিজের প্রাণ ভিক্ষা চাইছে। আরে ভাই, আজীব তো। আমি মনে হয় মানুষ পেলেই খুন করি। তারা এমন ভয় পাচ্ছে কেন আমাকে? পাশ থেকে একজন বলে ওঠে, ভাই প্লিজ আমাদের কোনো ক্ষতি করেন না, আমরা আপনার কাছে হাত জোর করছি। আরে তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, আমিও তোমাদের মতন মানুষ। আমি কোনো নরপশু না। তবে হ্যাঁ, বদ লেভেলের মানুষদের জন্য তাদের বাপ আমি। কিন্তু ভালোর কোনো ক্ষতি আমি আজ পর্যন্ত করিনি আর করবো না। সো ভয়ের কিছুই নেই। ধন্যবাদ আগুন ভাই। আচ্ছা, তোমরা প্লিজ একটু ক্লাসরুম থেকে বেরিয়ে যাও। আমার রামিসের সাথে কিছু কথা আছে। সবাই আমার কথা মতন ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আমি রামিসাকে কোল থেকে নামিয়ে দিই। হেই পাখলি, এখনো ভয় আছো তুমি? হ্যাঁ, অনেক ভয় আছি, কারণ তুমি যে সব জেনে গেছো আমি মাফিয়া গার্ল। সো তুমি যদি আমার উপর কোনো রাগ ছাড়ো। আমার মাথা খারাপ, হ্যাঁ, যে আমি আমার বাবনের উপরে রাগ ছাড়বো? তবে হ্যাঁ, সত্যি বলতে তোমার উপরে অনেক রাগ জমেছিল আমার, কিন্তু সেসব আর নেই। কারণ তোমার এই পথে আসার রিজন আমি জেনে গেছি। কিন্তু একটা কথা বলো তো, যে তুমি এত কিছু করলে কি করে? সেদিন যখন 3টার সময় তোমার সাথে আমি বসেছিলাম, কিন্তু অন্যদিকে মাফিয়া গেলে লাইভ চলছিল কি করে? সেদিন তুমি যখন বলো আমায় যে তুমি 3টার সময় আমার সাথে দেখা করতে চাও, তখন শুরুতে আমি বারণ করি, কিন্তু পরে ঠিকই হ্যাঁ বলি, কারণ তুমি আমাকে সন্দেহ করেছিলে। সেটা আমি বুঝতে পারছিলাম। তাই আমি আগ থেকেই লাইভটা রেকর্ড করে সেটা 3টের কাটায় সেট করে দিই, আর 3টা বাজতেই সেটা প্লে হয়ে যায় আপনা আপনি। ওরে বাপ রে বাপ, কি মাথা তোমার! আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু তুমি আমার আইডি কেন হ্যাক করতে উঠে পড়ে লেগেছিলে? আর কি করেই বা জানলে যে আমি মাফিয়া গেলে তালাশ করছি? তুমি আর শামীম একদিন নদীর পাড়ে বসে বসে আমাকে নিয়েই কথা বলছিলে, আর সাইডে আমি ল্যাপটপ নিয়ে বসেছিলাম। তখন তোমাদের কথা আমার কাছে আসে, তাই তোমার আইডি হ্যাক করে তোমাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখি তুমি আমার থেকেও বড় ধরনের খেলোয়াড়, তাই তোমার উপর রাগ উঠে যায়। তাই এরপর থেকে অনেকবার তোমার আইডি হ্যাক করতে চেষ্টা করেছি আমি, কিন্তু পারিনি। আর তাছাড়া পরে যখন তুমি আমায় প্রপোজ দাও, আমার সাথে পুরোপুরিভাবে মিশে যাও, তখন তোমার উপর থেকে সমস্ত রাগ উড়ে যায় আমার। কিন্তু এরপরেও তোমার আইডি হ্যাক করতে চেষ্টা করি আমি। সেটার আসল রিজন হচ্ছে তোমাকে যাচাই করা। আমি দেখতে চেয়েছিলাম তোমার জন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা। রামিসা, তুমি আসলে মাফিয়া গার্ল নামটা এমনি এমনি রাখনি। তোমার কাজ বারে বারের সাথে সত্যি নামটার পুরোপুরি মিল আছে। তুমিও তো কম না, কত বড় মাপের মাফিয়া তুমি। তোমার নাম না জেনে এমন কেউ নেই। আমার কথা বাদ দাও, আগে তোমারটা বলো, কারণ মাথায় তোমাকে নিয়ে অনেক কয়টা জটলা পেকে আছে। আচ্ছা, তুমি তোমার পুরো আইডেন্টি পরিবর্তন কেন করলে? তোমার নাম, চেহারা সব কিছুই কেন হাইড করলে? আর তুমি তো আমার সাথে আগেও চলাফেরা করেছ। তুমি তো চাইলেই শুরুতেই এসে আমার সাথে মিশতে পারতে। আমি প্রতিশোধ নেওয়ার জন্য সব রকমের আইডেন্টি মুছে ফেলেছি, আর চেহারা পরিবর্তন না করলে অনেক আগেই ধরা খেয়ে যেতাম। তাই চেহারাও পরিবর্তন করে ফেলেছি। তবে হ্যাঁ, তোমার সাথে আমার আগ থেকেই চলাফেরা ছিল, কিন্তু আমি চাইনি কোনো রিস্ক নিতে। কারণ এসব করাকালীন যার সাথেই আমার চলাফেরা থাকবে সেই আমার সন্দেহ করবে, তাই নিজেকে গুটিয়ে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে আর পারলাম না। তোমার ভালোবাসায় যে আটকা পড়ে গেলাম, হয়তো এটাই আমার সব চাইতে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। দুর্বলতা না, এটাই তোমার
কমজোরি ছিল। কারণ তুমি যে মাফিয়া গার্ল সেটা আমি বহু আগেই জেনে গেছি। কারণ তুমি নিজে ভেবে দেখো, হাজারবার চেষ্টা করে আইডি হ্যাক করতে পারলে না, কিন্তু পরে মিনিটের মধ্যে আইডি হ্যাক করে নিলে সেটা কি করে সম্ভব? কারণ আমি নিজেই চেয়েছি তুমি আমার আইডি হ্যাক করো, আর আমি তোমার লোকেশন ট্র্যাক করি। যদিও তোমার লোকেশন আলাদা আলাদা কান্ট্রিতে দেখাচ্ছিল, কিন্তু একটা সময় ঠিকই বাংলাদেশের এক্স্যাক্টলি লোকেশন দেখিয়েছে। পরে তোমায় ধরে ফেললাম। তুমি অনেক ভয়ঙ্কর আকাশ। ভয়ঙ্কর না হলে কি এতটা দূরে আসতে পারতাম না কখনোই? ভয়ঙ্কর দেখে এতটা দূরে হাসতে পেরেছি। তবে যাই হোক, আমি কিন্তু অনেক খুশি যে আগুনকে ভালোবেসেছি, যে মানুষকে আমি মনে প্রাণে খুঁজেছিলাম আমার সাহায্য করার জন্য। কারণ আমি সব কিছু একা সামলাতে পারছিলাম না, তাই তোমার সাহায্য দরকার ছিল আমার, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এখন পরিশেষে এসে দেখি সেই মানুষটা আমার ভালোবাসার মানুষ। রামিসা, যা হয়েছে হয়েছে, আজকের পর আর কখনো ওসব করবে না। কারণ আমি থাকতে তোমার অমন বাজে কাজ করতে হবে না, আমি সব দেখে নিব। আচ্ছা, চলো এবার, আজকে আর ক্লাস করতে হবে না তোমার। আমি তোমায় বাসায় পৌঁছে দিয়ে আসি, আর তোমার বাসায় 2-1 ছেলে পাহারায় ঠিক করে দিয়ে আসছি। তারা তোমার সবসময় দেখভাল করবে। ছেলে ঠিক করবে কেন? কারণ তোমার উপরে এখন অনেকের আক্রোশ জন্মে গেছে। বর্তমানে কঠিন সমালোচনায় রয়েছে তুমি। আমি আগুনের নাম এখন অনেকটাই বিলুপ্ত। আমাকে মানুষ চিনে গেছে সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু তোমাকে চিনে গেছে সেটা নিয়ে সমস্যা। কলেজে কেউ না কেউ তো ভাইরাল করে দেবে তোমার কথা। কারণ পুলিশ যখন তোমায় গ্রেপ্তার করতে এসেছিল, তখন তারা কলেজে পাবলিশ করে দিয়েছে যে এই কলেজেই মাফিয়া গার্ল রয়েছে, সে এই কলেজেই পড়াশোনা করে। পরবর্তীতে পুলিশ তোমায় গ্রেপ্তার করার জন্য তালাশ করে। সকলে তখন বুঝে যায় যে তুমি মাফিয়া গার্ল। সো তাই তোমার সমস্যা হতে পারে, তাই সিকিউরিটি দিচ্ছি তোমার বাড়ির আশেপাশে। আচ্ছা, রামিসাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসে নিজ বাসায় চলে আসলাম। আজ অনেক ধকল গেছে, তাই হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। খাবারের কোনো চিন্তা নেই, কারণ এই অবেলায় কিসের খাবার খাবো, তাই শুয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে উঠে না হয় খেয়ে নেব। অন্যদিকে পুরো দেশে কিছু সময়ের মধ্যে মাফিয়া গাল ভাইরাল হয়ে যায়। রাফিদের ছেলে পেলে তো মাফিয়া গালের উপর চরম লেভেলে ক্ষোভ নিয়ে বসে আছে। একবার তারা মাফিয়া গাল শেষ করে দেবে। তাছাড়া বিভিন্ন গ্যাংস্টারও মাফিয়া গালের পিছনে নামে যে মাফিয়া গালকে তারা মেরে ফেলবে, কিন্তু তাদের একজনেরও কোনো আইডিয়া নেই যে মাফিয়া গালের সাপোর্টে কোনো রাওয়ান তার পিছনে দাঁড়িয়ে আছে। মাফিয়া গালকে মারা তো দূরের কথা, সেই কথা চিন্তা করলে সাদা কাপড় মরে যাবে সব কয়টা। এসবের কোনো ধারণা নেই তাদের। সব কয়টা চামচিকা একসাথে বাঘের কাছে বন্দী হওয়ার প্ল্যান করছে। এদিকে হায়নাটা ঘুমাচ্ছে, ঘুম ভাঙলেই সব কয়টার মৃত্যু নিশ্চিত। ঘুম ভাঙলো দুপুর 3টায়। ঘুম থেকে উঠে দেখি হোটেল থেকে খাবার দিয়ে গেছে। উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করতে না করতে ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতে অপর পাশ থেকে কেউ একজন বলে উঠলো, ভাই, মাফিয়া গার্লকে নিয়ে পুরো তোলপাড় উঠে গেছে সারা দেশে। প্রশাসনের সমস্ত কর্মকর্তারা মাফিয়া গার্লের উপরে ক্ষিপ্ত হয়ে আছে। তাছাড়া উপর থেকেও আদেশ এসেছে মাফিয়া গার্লকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু ডিপার্টমেন্টে আপনার ভয়ে কোনো কথা বলছে না, আর কেউ সাহস করতে পারছে না মাফিয়া গার্লকে অ্যারেস্ট করার। কারণ পুরো ডিপার্টমেন্টের কানে এই খবর পৌঁছে গেছে যে মাফিয়া গার্লের পিছনে আগুন দাঁড়িয়ে আছে। প্লিজ ভাই, মাফিয়া গার্লকে প্রশাসনের হাতে সঁপে দিন। স্যার, আমি একবার বলে দিয়েছি যে আমার রামেসার দিকে যে নজর দেবে তার চোখ আমি উফরে ফেলবো। সো রামেসাকে, আই মিন মাফিয়া গার্লকে, আমি সঁপে দিব না, কারণ সে আমার ভবিষ্যৎ স্ত্রী। প্লিজ স্যার, বোঝার ট্রাই করুন। মাফিয়া গার্লকে অ্যারেস্ট না করলে অনেক ঝুঁকির মুখে পড়তে হবে আমাদেরকে। সেটা আপনারা বুঝবেন আপনাদেরটা, কিন্তু মাফিয়া গার্ল কখনো থানায় যাবে না। রাখলাম ফোন। তারপর এডিশনাল এসপির মুখের উপরে ফোন রেখে দিলাম। মেজাজ পুরো খারাপ হয়ে গেছে। তার কত বড় বুকের পাটা যে সে আমায় বলে রামিসাকে আমি তাদের হাতে সঁপে দিতাম। আমার কলিজাকে আমি 4 দেয়ালের মাঝে বন্দি করে দিতাম। কত বড় সাহস তার! এখন যদি সে সামনে থাকতো, নির্ঘাসে মারা পড়তো আমার হাতে। না, দেখি একটু রামিসের সাথে কথা বলি। রামিসাকে ফোন লাগালাম। হ্যাঁ কলিজা, বলো। কলিজা, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, তুমি? হ্যাঁ, মাত্র খেয়ে উঠলাম। আচ্ছা, তোমার সেখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না তো, কিন্তু বিশাল ভয় করছে আমার থেকে খালি খালি এটাই মনে হচ্ছে যে আমি তোমায় হারিয়ে ফেলবো। আরে পাগলি মেয়ে, ভয় পায় না। আমি আকাশ যতদিন বেঁচে আছি ততদিন আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না।
লাভ ইউ আকাশ। লাভ ইউ টু বাবুন। আচ্ছা বাবন, কাল কলেজে আসলে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা, তারপর ফোন রেখে দিয়ে আবার শুয়ে পড়লাম। অন্যদিকে রাফিদের ছেলেপেলেরা আরও অনেক টিমের ছেলেপেলেরা একজোট হয়ে মাফিয়া গালকে মারার জন্য আগামীকাল তারা কলেজ থেকে গিয়ে মাফিয়া গালকে তুলে আনবে। সেই খবর কি করে যেন আকাশের কানে পৌঁছে যায়। ওকে ঠিক আছে, কাল তোদের খেলা আমিও দেখাবো। বাপদাদার না চিনে আবালগিরি করার ফল কালকে তোরা সব কয়জন পাবি। আমার রামেশার দিকে কোন নজর দেয়া আমি বের করে ফেলবো। যত ভালো থাকতে চাই ততই তোরা আমাকে আরও হিংস্র বানিয়ে দিস। কাল তোরা সত্যি আকাশ মাহমুদ ওরফে আগুন তার আসল ডুব দেখতে পাবি। কাল তোদের সব কটাকে এমন মার মারবো কবরস্থান পর্যন্ত তোদের লাশ গুছে নেবে না। তোদের ভয়াবহ লাশ দেখে কবরের মাটি পর্যন্ত কান্না শুরু করবে। খালি আগামীকালটা হোক। এভাবেই রাত কেটে গেল। নীলকে আমি ফোন করে যা বলার বলে দিয়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে রামেশের বাসায় চলে গেলাম। সে বাড়িতে একাই থাকে, তার মা হয়তো অন্য কোথাও থাকে। সে স্বপ্নে কখনো জিজ্ঞেস করিনি আমি। তারপর রামেশকে নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে ক্লাস করছিলাম, তখনই বাইরে থেকে ভাঙচুরের শব্দ কানে আসলো। বাইরে অনেক ছেলেফেলে মিলে ভাঙচুর শুরু করেছে আর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, মাফিয়া গাল, তুই নিজেকে তাড়াতাড়ি আমাদের হাতে সঁপে দে, না হয় আজ এই কলেজ মাঠে মর্গে পরিণত হবে। একটার পর একটা লাশ খালি ফেলবো আজ। আকাশ, এখন কি করবো আমি? আজ তো আমার আর রক্ষে নেই। অনেক ছেলে পেলে মেয়ে আমায় মারতে এসেছে। খলিজা, আমি কি তোমায় হারিয়ে ফেলবো? রামেশা, কিচ্ছু হবে না। তুমি ক্লাস থেকে হয়ে তাদের সামনে যাও, আমি পিছনে পিছনে আসছি। তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার সাথে আসি, মাথায় রেখো। আচ্ছা। রামেশা ক্লাসরুম থেকে বের হয়ে ছেলেপেলের সামনে যায়। এদিকে পুরো কলেজের সমস্ত ছেলেপেলে ভয় চুপসে যায়। রামেশা ক্লাসরুম থেকে বের হতেই ছেলেপেলে রামেশের দিকে তেড়ে ফুরে আসে। রামেশা ক্লাসরুম থেকে বের হতেই ছেলেপেলে রামেশের দিকে তেড়ে ফুরে আসে তাকে মারার জন্য। ঠিক তখনই আকাশ গিয়ে রামেশের সামনে দাঁড়ায়। এই তুই কে রে সৎ? তুই মাফিয়া গালের সামনে থেকে এই মাফিয়া গাল রাফিদ ভাইকে মেরেছে। এই মেয়ের নিস্তার নাই। এই মেয়েকে আজ আমরা জমের বাড়ি পৌঁছিয়ে দেব। কি তোদের জীবনে মায়া নেই মনে হয়? তোরা কি সত্যি জেনে শুনে মাফিকালকে মারতে এসেছিস? এই চ্যামড়া বকবক না করে মাফিয়া গালের সামনে থেকে সর, না হয় তোর খেল ও খতম করে দেবে। হাসাইলি ভাই, তোরা তাহলে সত্যি না জেনে এসেছিস যে মাফিকালের সাথে কে দাঁড়িয়ে আছে। ভাই শোন, নিজের জীবনের ভালোবাসলে দৌড়ে পালা এখান থেকে তাড়াতাড়ি, না হয় খোদার কসম দুনিয়ার মুখ আর দেখবি না তোরা। এই কে রে তুই? হ্যাঁ, বড় বড় লেকচার কাদের সামনে দিচ্ছিস তুই? হ্যাঁ, একবার তাকিয়ে দেখছো কত ছেলে পেলে আমরা। এই বেটা শোন, আগুন কোনো ছেলেপেলেদের গুণে না। সে একা কয়েকটাকে একা গিলে খেয়ে ফেলতে পারে। ছেলেটা আকাশের মুখে আগুনের নাম শুনে থতমত খেয়ে যায়। সে ভয় কয়েক কদম পিছনে সরে যায়। দেখ, তোর নাম বহুত শুনেছি, কিন্তু সে সময় পুরনো হয়ে গেছে। তোকে আর কেউ ভয় পায় না এখন। লুকে পেতে পারে, কিন্তু আমরা পাই না। দেখ, কত ছেলে পেলে আমাদের, সব কয়টা মিলে তোর উপরে ঝাঁপিয়ে পড়লে তুই আমাদের কিছুই করতে পারবি না। হ্যাঁ ঠিক বলেছিস যে আমি তোদের সব কয়টার সাথে একা পারবো না, কিন্তু আমি তো একা না। একবার আশেপাশে চোখ পাকিয়ে দেখতো ভালো করে। ছেলেটা তার চারপাশে দেখে ভয় কাঁপতে কাঁপতে মাটির মধ্যে বসে পড়ে, কারণ তারা মাত্র কয়েক শতাধিক ছেলে পেলে। সে পাশে তাকিয়ে দেখে পুরো একটা দানবের দল কালো কোটটাই পরে মেশিন হাতে নিয়ে দাঁড়িয়েছে। একটা ইশারা পেলে সব কয়টার খুলে উড়িয়ে দেবে দানবগুলো। ভাই, আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। আর কোনো দিন এমন ভুল আর করব না। কিরে, হাওয়া ছুটে গেল এত তাড়াতাড়ি? ভাই, সত্যিই আমাদের ভুল হয়ে গেছে। আমরা এমন ভুল দ্বিতীয়বার আর কোনো দিন করব না। তোদের কোনো মাপ নেই। তোরা আমার কলেজাকে মারতে এসেছিস, তোদের তো মরতে হবে। আগুন ভাই, আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, আর কোনো দিন এমন ভুল আর করব না। একটা বারের মতো সুযোগ দেন আমাদের। আর কোনো দিন এমন ভুল করব তো দূরের কথা, মাফিয়া গালের দিকে চোখ তুলেও তাকাবো না। ঠিক আছে তো, হ্যাঁ ভাই। এবারের মতন মাফ করে দিলাম। যা, এবার এখান থেকে সবকটা লিস্ট গুটিয়ে ফেলা। আকাশের কথা শুনে সবাই মিনিটের মধ্যেই জায়গা খালি করে ফেললো।
কারণ তারা জানে যে আর একটা মুহূর্ত এখানে থাকলে তাদের লাশ মাটিতে পড়বে, তাই সবাই লেজ গুটিয়ে পালিয়েছে। এদিকে রামিসা তো পুরোই অবাক আকাশের কর্মকাণ্ড দেখে। সে খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। কলিজা, আমি তোমায় অনেক বড় বিপদের মুখে ফেলে দিলাম, তাই না? না রামিসা, সেসব কিছুই না। বিপদ মানুষের জীবনে আসে, আর পেরেশান জিনিসটা মানুষের এই বহনই করতে হয়। হয়তো আমারও সাময়িক সময়ের জন্য বহন করতে হচ্ছে, কিন্তু এতে আমার কোনো কষ্ট বা দুঃখ নেই, কারণ পেরেশানিটা আমার কাঁধে উঠলেও আমি আমার প্রিয় মানুষটাকে সেভ করতে পেরেছি। আকাশ অনেক ভালোবাসে তোমাকে, অনেক অনেক বেশি ভালোবাসে। আমিও অনেক বেশি ভালোবাসি তোমায় রামিসা। হয়েছে, চলো এবার ক্লাসে যাই। রামিসাকে নিয়ে ক্লাসের দিকে রওনা দিলাম। ঠিক তখনই ছুটির ঘন্টা বেজে উঠল। আজ নাকি আর ক্লাস হবে না, কারণ কলেজে পরিবেশ পুরো নষ্ট করে দিয়েছে ছেলেপেলেগুলো। আকাশ, ক্লাস তো ছুটি দিয়ে দিয়েছে। আচ্ছা, হ্যাঁ তুমি থাকো, আমি তোমার ব্যাগ নিয়ে আসছি, তারপর তোমায় বাসায় পৌঁছে দেব। আমি ক্লাসরুমে চলে আসলাম ব্যাগ নেওয়ার জন্য। অন্যদিকে আমার ছেলেপেলেদের ইশারা দিয়ে চলে যেতে বলেছি, তারা চলে গেছে। আমি ক্লাসরুম থেকে ব্যাগ এনে রামেশাকে নিয়ে কলেজ থেকে বের হয়ে গেলাম। রামেশা, চলো রিক্সায় করে তোমায় আজ বাসা অবধি পৌঁছে দিয়ে আসি। না, রিক্সায় যাবো না আমি। চলো, আজ হেঁটে হেঁটে প্রেম করতে করতে বাসায় যাবো। আচ্ছা চলো। তারপর রামেশাকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। দুজনে হেঁটে হেঁটে গল্প করে করে বাসার দিকে যাচ্ছি। ঠিক তখনই সামনে অনেক কয়েকটা ছেলেপেলেকে দেখতে পেলাম। সেখানে রাফিদের ছেলেপেলেরাও আছে, যারা রামেশাকে মারতে এসেছিল। কিরে, তোরা আবার এখানে কি করছিস? তোকে আর মাফিয়া গালকে জমের বাড়ি পৌঁছিয়ে দিতে এসেছি, কারণ তখন কলেজে তোর সাথে ছেলেপেলে ছিল, কিন্তু এখন তোর সাথে কেউ নাই, তুই একা। একা হলেও তোদের ক্লাসে আমার বেশি সময় লাগবে না। এই তোরা সব কয়টা মিলে বেটাকে আর মাফিয়া গালকে। না রামেশা, তুমি পালাও, আমি এদের দেখছি। না, আমি তোমায় ছেড়ে একা কোথাও যাবো না। রামেশা, আমি তোমায় পালাতে বলেছি। এটা বলতে না বলতে ছেলেপেলেরা আমার কাছে চলে আসে মারার জন্য। আমি কম কিসে ক্লাসে শুরু করলাম উড়াধুরা। 10-15টাকে একাই মেরে মাটিতে ফেলে দিয়েছি, আরও কয়েকটা এগিয়ে আসছে মারার জন্য। ওকে, তো ওদেরও জমর বাড়ি পাঠাবো তারা। ওদেরকেও মারতে যাবো, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন কার জাতীয় কিছু একটাতে মাথার মধ্যে আঘাত করে। পেছনে ফিরে দেখি রামিসা। আমি ধাপাস করে মাটিতে পড়ে গেলাম। মাথা দিয়ে চুই চুই রক্ত পড়তে আরম্ভ করলো। রামিসা, তুমি এটা আমার সাথে কি করলে? রামেশা পৈশাসিক হাসি হাসছে। এই হারামি বাচ্চা, চুপ থাক একদম। কিসের রামিসা? কিসের রামিসা? রামিসা নামের এখানে কেউ নাই। যার সাথে তোর এতদিন লুতুপুতুর সম্পর্ক ছিল, সে হচ্ছে ডার্ক ডেভিল মাফিয়া গার্ল, যে সবার উপর হুকুম চালায়। কারো হুকুম সে চলে না। তুই কি ভেবেছিস আমায় যে আমি সত্যি তোকে ভালোবাসি? তাহলে সেটা ভুল। মরে আগে একটা কথা কান খুলে শুনে রাখ, আমি কোনো রামিসা টামিসা না। আমি হচ্ছে তোর জম মাফিয়া গার্ল, যাকে কেউ বসে আনতে পারে না। আর তুই ভাবি কি করে যে আমি তোর বসে আসবো? বহু সাধনার পর তুই আগুনকে হাতে পেয়েছি আমি। অনেক সাকসেস প্ল্যান করতে হয়েছে এর জন্য আমায়। তোর রক্ত খাওয়ার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে অপেক্ষা করতে হয়েছে আমাকে। আজ ফাইনালি সেদিন এসেছে। আজ তোর রেহাই নেই। আজকের পর সারা দেশ মাফিয়া গার্লকে সবাই এক নামে চিনবে, যে কিনা সহজে নাম করা গ্যাংস্টার ওরফে আগুনকে টপকে দিয়েছে। রামেশের কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না, সাথে সাথে চোখ মুখ বন্ধ হয়ে গেল। এরপর আর কিছু মনে নেই। অন্যদিকে নীলয় ছেলেপেলে নিয়ে আকাশের পিছু পিছু আসছিল। তারা কেন জানি মনে হচ্ছিল যে রাফিদের ছেলেপেলে কিছু একটা করতে পারে। অবশেষে তার সন্দেহটা সত্যি হলো। নীলয় দেখতে পেল যে আকাশকে রাফিদের ছেলেপেলে মিলে মেরে রাস্তায় ফেলে মারছে। এটা দেখতে পেয়ে নীলয় আর তার সাথে সমস্ত ছেলেপেলেরা সেদিকে দৌড়ে যায়। নীলয় আর তার ছেলেপেলেদেরকে দেখে রাফিদের ছেলেপেলের মাফিয়া গাল দাঁড়াতে সেখান থেকে পালিয়ে যায়, কারণ তারা ভালো করেই জানে যে আগুনের ছেলেপেলের সাথে তারা কখনোই ফিরে উঠবে না, তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নীলয় আকাশের এই অবস্থা দেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এসে হসপিটালে আনার পর আকাশকে ইমার্জেন্সি নিয়ে যাওয়া হয়। তার মাথায় অনেকখানি ক্ষত হয়েছে। ডক্টরটা ছোটখাটো আকাশের অপারেশন করে তাকে হসপিটালের বেডে দিয়ে দেয়, কিন্তু এখনো তার জ্ঞান ফেরেনি। দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়। অবশেষে আকাশের জ্ঞান ফিরে আসে। চোখ মুড়ে তাকে দেখি চার দেলের মাঝে শুয়ে আছে, পাশে নিলয় আরো ছেলেফেলেরা বসে আছে। হ্যাঁ ভালো, কিন্তু আমি কোথায় আছি এখন? আর তোরা এত ছেলেফেলে এখানে কি?
ভাই, রাফিদের ছেলেপেলে আপনাকে মেরে মাথায় জখম করে দিয়েছে, তাই হসপিটাল নিয়ে এসেছি আমরা আপনাকে। নীলের কথা শুনে পরক্ষণে সমস্ত ঘটনা মনে পড়ল। সেসব মনে পড়তে যেন ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠল। মাফিয়া কাল আমায় কি বলেছিল যে সে আমার সাথে ছলনা করেছে, সে আমার সাথে প্ল্যান মোতাবেক খেলা করেছে। মাফিয়া কাল, তোকে তো আমি ছাড়বো না। ভাই, রামিসা ভাবির তো কোনো খোঁজ পেলাম না, উনি কোথায়? নিলয়, সে কোনো রামিসা টামিসা না, সে আসলে মাফিয়া কাল, যে কিনা আমার সাথে প্ল্যান করে ফেক রিলেশনে জড়িয়েছে, যার আসল মাকসাদই ছিল আমাকে শেষ করা। সে আমায় শেষ করে নিজের নাম সারা দেশে ছড়িয়ে দিতে চায় সে, তাই সে আমার সাথে শুরু থেকে এমন খেল খেলছে। কি ভাই, আপনি এসব কি বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিলয়, এটাই সত্যি। তুই জানিস রাফিদের ছেলেপিলের গায়ে এতটা শক্তি ছিল না যে তারা আমায় মারবে। তারা যখন আমার পথ আটকায় তখন রামিসাকে সেভ করে আমি তাদের সাথে লড়াই শুরু করি, কিন্তু পরিশেষে আপন মানুষই পেটে ছুরি ঢুকিয়ে দিল। না, হয়তোবা আগুনের গায়ে হাত দেবে এমন বুকের ফাটা কারোর হয় নাই। সে ভালো করেই জানতো যে আগুনের গায়ে হাত দেওয়া অতটা সহজ নয়, তাই সে আপনার ভান করে সম্পর্ক করেছে আর পরিশেষে সে কলেজে আঘাত করেছে। ভাই, সত্যি বললাম, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এইসব কথা, কারণ সামনে এত মায়া এত ভালোবাসা দেখিয়ে ভিতরে হারামি পুষলো কি করে? নিলয়, মানুষ পারে না এমন কোনো কিছু নাই। ভাই, তাহলে আমি যে তথ্য দিলাম, মাপিয়া গেল আপনার পূর্ব পরিচিত, আর তার ভাইয়ের কারণে সে এসব পথে নেমেছে, সেসব কি ভুল? জানি না সেসব ভুল কি সঠিক, তবে এটা বলবো যে ঈশিতা কোনোদিন আমার সাথে এমন ধারা খেলা খেলতে পারতো না, কারণ সে আমায় খুব ক্লোজ ছিল। এর ভিতরে হয়তো অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তুই ভালো করে খবর নে এটার। আচ্ছা ভাই, আমি এবার পাক্কা খবর এনে আপনার হাতে দিব। ওকে, ঠিক আছে, তা না হয় দিস, কিন্তু এখন আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার ব্যবস্থা কর। ভাই প্লিজ, আপনি 2-1 দিন হসপিটালে থাকেন, আপনার অবস্থা বেশি একটা ভালো না। ডাক্তারও বলেছে আপনাকে যেন 2-1 দিন হাসপাতালে রাখি। আচ্ছা ঠিক আছে, আমি হসপিটালে আসি, আর তুই গিয়ে মাফিকালের খোঁজ লাগা। ওকে ভাই। নিলয় হসপিটাল থেকে চলে গেল, আমি হসপিটালে রয়ে গেলাম। কারণ সত্যি মাথার ক্ষতটা কোনোভাবে লেগেছে। নিলয় যাওয়ার আগে হসপিটালে ছেলেফেলে ঢেকে গেছে, যাতে করে আমার কোনো ধরনের সমস্যা না হয়। এদিকে স্বামী আমার খবর পেয়ে হসপিটালে ছুটে আসে। কিরে, এখন কেমন লাগছে তোর? হ্যাঁ রে, আগের চেয়ে সুস্থতা অনুভব করছি। যাক, শুক্রিয়া আল্লাহর কাছে। কিন্তু আকাশ, তুই আমাকে তোর আসল পরিচয় বলিস না কেন? শামীম, সব জায়গায় সব কিছু বলতে হয় না, আর তাছাড়া তুই না শুধু ভালোই মানুষটাই আমার পরিচয় জানে না। তাই বলে আমাকে বলবি না? সরি রে, আসলে নিজেকে হায়না পরিচয় দিতে ভালো লাগে না, তাই বলিনি তোকে। হয়েছে থাক, কিন্তু রামিসা তোর সাথে এমনটা কেন করলো? আর রামিসাই নাকি মাফিয়া গার্ড? সে আমায় মেরে নিজের নাম ছড়াতে চেয়েছে মানুষের কাছে, তাই সে আমার সাথে ভালোবাসার নাটক করে পেটে ছুরি মেরেছে। আর সেই মাফিয়া গাল কিন্তু সেই রামিসা না, সে আমার সাথে ফেক আইডেন্টি নিয়ে চলাফেরা করেছে। বাপরে বাপ, কি খতরনাক মেয়ে রে বাবা। কিন্তু আমি একটা কথা বড়াই করে বলতে পারি, আগুনের সাথে বাঙ্গা নিয়ে সে নিজেই কাল ডেকে এনেছে। সে হয়তো বলে গেছে আগুনকে, আর সে কত বড় মাফিয়া ছিল। সে শুধু কাল না, তার সারা জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। তাকে যদি একবার হাতের সামনে পায় তাহলে সেদিনই তার শেষ দিন হবে। সে আমার ভালোবাসা দেখেছে, কিন্তু হিংস্রতা এখনো দেখেনি, সেটাও এবার দেখতে পাবে সে। আচ্ছা শোন, আমি এখন বাসায় যাচ্ছি, রাতের বেলা এখানে এসে থাকবো আমি। না, তোরা আর কষ্ট করে হাসতে হবে না, আমার ছেলেপিলেরা আছে। আকাশ, তুই কি আমার বন্ধুত্বের দায়িত্ব থেকে হটাতে চাইছিস? আরে না রে পাগল, সেটা না। এত ছেলেফেলে থাকতে তুই রাতে কষ্ট করে হসপিটালে থাকবি কেন? আমি থাকবো তো থাকবোই, সো রাতে আমি আসছি হসপিটালে। আচ্ছা ঠিক আছে। তারপর শামীম চলে গেল। এদিকে আমি শুয়ে বসে সময় কাটাচ্ছি। তৎক্ষণাৎ মনে পড়ল মাকে বলেছিলাম যে গত সপ্তাহে বাড়ি যাব আমি। ধ্যাত,
কি করে বসলাম আমি? এই অবস্থায় বাড়ি গেলে মা আরও পাগলামো করবে। কিন্তু কি করব, কোথায় যে দিয়ে ফেলেছি। না, আমি কাল বাড়ি যাব। এভাবেই সারাদিন কেটে গেল। রাতের বেলায় শামীম এসে হসপিটালে থাকলো। পরের দিন সকালবেলায় ডক্টর এসে চেক আপ করে বলে গেল আরও একদিন হসপিটালে থাকতে। কিন্তু আমি তো আর থাকবো না। হসপিটালে আমার দম আটকে আসছে। ডক্টর থেকে বলে কয়ে রিলিজ করিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ছেলেপেলেরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল আমার। আর শামীম সে তার বাড়িতে চলে গিয়েছে। বাড়ি পৌঁছাতে আম্মু এসে আমার ঝাড়তে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। তুই এসেছিস? আজ কত দিন পর তোকে দেখছি, কিন্তু তোর কথা মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর? মা, একটু চোট পেয়েছে। কি করে চোট পেলি হ্যাঁ তুই? হ্যাঁ, আবার কেন মারামারি করতে গেছিস তুই? না আম্মু, গাড়ির সাথে ধাক্কা খেয়ে এমনটা হয়েছে। সাবধানে চলাফেরা করতে পারিস না কেন তুই? হ্যাঁ, আবার আবার এখনো কি তোকে বলে কয়ে সতর্ক করতে হবে? মা, আচমকা গাড়ি এসে ধাক্কা দিয়েছে, তো এতে আমি কি করবো বলো? শয়তান ড্রাইভার আমার ছেলেকেই চোখে পড়েছে তার ধাক্কা মারার জন্য। একবার খালি হাতের সামনে পায়, ঠাটিয়ে লাগিয়ে দেবো একদম কয়েকটা। মা প্লিজ, তুমি শান্ত হও। আজ কতদিন পর তোমায় কাছে পেয়েছি, এখনো যদি এমন রাগারাগি করো তাহলে কেমন দেখায়? তো খচ্চর বেটা আমার ছেলেকে মারলো কেন? ওর কি চোখ নাই? আরে মা, ভুল করে মেরে দিয়েছে, প্লিজ তুমি শান্ত হও। যা শান্ত হলাম। এবার গিয়ে ফ্রেশ হয়ে আয়। তোর বাবাও অফিস থেকে ফিরবে হয়তো, তারপর একসাথে সবাই মিলে খেয়ে নেব। আচ্ছা, কিন্তু তাহিয়া কই? তাহিয়া আমার ছোট বোনের নাম। উপরের রুমে আছে হয়তো। আচ্ছা, তারপর ফ্রেশে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি তাহিয়া ফোনে কি যেন করছিল। সে আমায় দেখতে পেয়ে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরল। এই কুত্তা হারামি, তোর এতদিন পর বাড়ি ফেরার সময় হয়েছে তাই না? একদম ভুলে গেছিস তুই আমাকে। আগের মতো আর ভালোবাসিস না তুই। আরে পাগল, পড়ালেখা নিয়ে খুব চাপে থাকি রে, তাই তেমন একটা খোঁজখবর নেওয়া হয় না কারণ। পড়ালেখা তো তুই একাই করিস, আর আমরা তো ঘোড়ার ঘাস কাটি। আরে স্কুলের পড়া আর কলেজের পড়ার কত ডিস্টেন্স তুই জানিস? হ্যাঁ, কত মেহনত করতে হয় আমাদের পড়ালেখা নিয়ে। হয়েছে, থাক আর লেকচার দিস না। সো কতদিন থাকবা তাই বলো? আছে কিছুদিন। হ্যাঁ, তাহলে বেশ মজা হবে। কিন্তু ভাইয়া, তোর মাথায় কি হয়েছে রে? গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাথায় একটু চোট পেয়েছে। এত বড় দামড়া পাঠা, সে এখনো দেখে শুনে চলতে চায় না। ছি, কি শরম। একদম মার লাগাবো তাহিয়া তোকে। সত্যি বললেই সবাই খালি মারতে চায়। তোকে যে কি বলবো ভেবে পাই না। আচ্ছা চল নিচে চল, আব্বু আসার সময় হয়েছে, তারপর সবাই মিলে খেতে বসবো। তারপর ভাই বোন দুজনের নিচে চলে গেলাম। একটু পর আব্বু আসলো। আব্বুরও একই প্রশ্ন যে আমার মাথায় কি করে চোট লেগেছে। আব্বুকে বলতে যাবো তার আগেই আম্মু আব্বুকে বলে দিয়েছে, তোমার ছেলেকে এক বদমাশ ড্রাইভার মেরে দিয়েছে, তাই সেই মাথায় চোট পেয়েছে। কি যে বলবো ভেবে পাই না। সবাই দেখি ঘুরে ফিরে একই কথা, তাই চুপ করে রইলাম। এভাবে 2 দিন কেটে গেল। বাসার সবাই আমাকে পেয়ে তো খুশির সীমা নাই। আমারও বেশ আনন্দ হচ্ছে মা বাবাকে পেয়ে। 3 দিনের মাথায় হঠাৎ আমাকে নিলয় ফোন দিল। হ্যাঁ নিলয় বল। ভাই, অনেক বিশ্রী একটা জিনিস হাতে লেগেছে। কি তথ্য পেয়েছিস বল। ভাই, বলার আগে হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ ভাই, আপনি আমাকে মাফ করে দেবেন। আরে বলবি তো কি হয়েছে। ভাই, গতবার আমি নিজের বলে মাফিয়া গার্লের তথ্য পাইনি। মাফিয়া গার্ল চাল করে সে নিজে এমন ফেক তথ্য দিয়েছে আমাদের, আর আমরা ভেবেছি আমাদের ছেলেপেলেরাই তথ্য কালেক্ট করেছে। কিন্তু এটা জানতাম না যে মাফিয়া গার্ল চেয়েছে বোধহয় আমরা তার তথ্য পেয়েছি, তাও সেটা ফেক। মানে কি? ভাই, মানে হলো মাফিয়া গার্ল চাল চেলেছে আমাদের সাথে। সে আপনার খোঁজ বের করার জন্য ঈশিতার নাম ব্যবহার করেছে। সে বহুদিন ধরে আপনার খোঁজ করছিল, কিন্তু খুঁজে পায়নি, কারণ আপনার বিষয়ে তেমন কেউ জানে না। মাফিয়া গেল না জানাদের মধ্যে একজন, কিন্তু সে আপনার পুরনো কলেজ সম্পর্কে জানতো, যে আপনি অমুক কলেজে পড়তেন। এছাড়া কোনো তথ্যই ছিল না আপনার নামে। তা সে ঈশিতার রোল প্লে করে।
তবে ঈশিতার ভাইকে সত্যি থানার ওসি মেরেছিল, তাই তারা শহর ছেড়ে গ্রামে চলে যায়। এদিকে মাফিয়া গাল সে ফায়দাটাকে উঠায়। সে ঈশিতার ছদ্মবেশ ধরে আপনাকে খুঁজে বের করে। সে আপনার খোঁজ বের করার জন্য ভালো সাজে। থানার ওসিকে মারে সে এমনটা করে বোঝাতে চেয়েছে যে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আসল ঈশিতারা গ্রামে চুপচাপ বসবাস করছে। তারা সবকিছু যেন ভুলে গিয়েছে। মাফিয়া গাল সে সুযোগ কাজে লাগিয়েছে। সে আপনার কাছে আসার জন্য সেসব ফেক তথ্যগুলো আমার হাতে তুলে দিয়েছিল, যাতে করে আপনাকে মেরে ফেলতে পারে। আর সে ইচ্ছা করে ঈশিতা ভাইয়ের ব্যাপারটা সামনে এনেছে আমাদেরকে, যাতে আমরা সেই তথ্য মোতাবেক আগাই, সে যেন তার কাজের আঞ্জাম দিতে পারে। অবশেষে সে তাই করলো। ঈশিতার নাম ব্যবহার করে সে তার ফেক তথ্য দিয়ে খোঁজ চালিয়ে গেল, আর মাঝে গোমরা হলাম আমরা সকলেই। নীলের কথা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে আমার। ওর কথাগুলো যেন নিজেই কানকে বিশ্বাস করতে পারছি না আমি। নীলে কি বলছিস তুই এসব? হ্যাঁ ভাই, সত্যি বলছি, সে ইচ্ছা করে আমাদেরকে ভুল তথ্য দিয়েছে। ভাই, এখনকার মতো সত্যি হলো এটাই যে আমরা তার খোঁজ বের করিনি। সে আমাদের খোঁজ বের করে সে ইচ্ছা করে আমাদের নামে ফেক নিউজ ছড়িয়ে দিয়েছে, যাতে করে আমরা গোমরা হই। মাথায় তো কিছুই কাজ করছে না নিলয়। কিন্তু একটা জিনিস ধরলাম, সে ঈশিতা, সেটা প্রমাণ করার জন্য থানার ওসিকে আর রাফেদকে মেরেছে। কিন্তু তারপরে কে রাফেদের ছেলেফেলের সাথে কি করে সে উঠা বসা করেছে? আর রাফেদের ছেলেফেলে তো তাকে মারার জন্য হাই হতাশা করছিল। কিন্তু এখন দেখি সব কিছুই উল্টো। চোরে চোরে খালাতো ভাই আর মাঝে এসে আমার উপর হামলা করলো। ভাই, রাপিদের ছেলে পেলে আর মাফিয়া একজোট হওয়াতে তার পেছনে হয়তো কোনো ভয়ঙ্কর রাজ লুকিয়ে আছে। কারণ মাফিয়া গালের জন্য কোনো কিছুই অসম্ভব না এখন। সে যদি আপনার মতো লোকের সাথে ছলনা করতে পারে, তাহলে রাফিদের ছেলেপেলেদের সাথে আর কি। আচ্ছা নিলয়, ফোন রাখলাম। আমার মাথায় আর কিছু কাজ করছে না। আমি আগে নিজেকে সামলাই, আর তুই মাফিয়া গালে তালাশ কর। একবার যদি ধরতে পারি মাফিয়া গালকে, তাহলে 100% ধরে রাখ তার যৌনাঙ্গের মধ্যে পেরেক মেরে তাকে আমি চৌরাস্তার মোড়ে লুটকে রাখবো। আচ্ছা ভাই, আমি তালাশ করছি মাফিয়া গালের। আমি আমার বেস্ট লাগিয়ে দিব মাফিয়া গালকে খুঁজে বের করার জন্য। নীলের সাথে কথা শেষ করে চুপচাপ খাটের উপরে বসে আছি। বসে বসে সব কিছুর হিসাব মিলাচ্ছি। অন্যদিকে মাফিয়া গাল তার আড্ডায় বসে পড়েছে, সে খাসি হাসছে। আগুন, তোর কলেজায় বসে দিয়ে তোর মাথায় বাড়ি দিতে পারি? তাহলে তুই শিওর থাক যে আগামী বাড়িটা একদম তোর বরাবর জায়গায় দিব, আর তুই তৎক্ষণাৎ দুনিয়া ছেড়ে পালাবি। মাফিয়া গাল এত বড় খেলা খেললো আমার সাথে ঈশিতার নাম নিয়ে। না, ওর একটা কিছু তো করতেই হবে। ওর জন্য নিজেই একটা ফাঁক পেতে রাখবো। এবার দেখবো মাফিয়া গাল তুই পালিয়ে যাস কোথায়। আগুন নিয়ে খেলা করার ফল তুই পাবি এবার। কিন্তু আরেকটা জিনিস মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, যে ঈশিতা কোথায় আছে, আর তার নাম নিয়ে মাফিয়া গাল আমার সাথে এত বড় খেলা করে ফেললো। কিন্তু আমি বুঝতে পারিনি। না, একবার ঈশিতার সাথে দেখা করা দরকার। ঈশিতাকে মনে জায়গা দিয়ে যখন এত বড় বিপদের মুখে পড়েছি আমি, তাহলে ঈশিতাকে বিয়ে করব এবার। কারণ মনে তো ঈশিতার অস্তিত্ব ছিল, মাফিয়া গেলে কোনো অস্তিত্ব ছিল না। সো তাকে নিয়ে ভবিষ্যৎ প্ল্যান করব আমি। এসব নিয়ে ভাবছিলাম, তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে নাম্বার চেক করলাম। নাম্বার চেক করতে ভিতরটা ধূপ করে মোচড় মেরে উঠল, কারণ নাম্বারটা আন্ডারওয়ার্ল্ডের একজন বড় মাফিয়ার নাম্বার। সে হঠাৎ আমায় ফোন দিল কেন? না, একবার কথা বলে দেখি। তারপর ফোনটা রিসিভ করলাম। ফোন রিসিভ করার পর সে আমায় যা বলল তা শুনে আর জায়গার মধ্যে স্থির থাকতে পারলাম না। ধপাস করে খাটের উপরে বসে পড়লাম। এসব শুনবার জন্য যেন আমি মোটো প্রস্তুত ছিলাম না। হো আল্লাহ, এ তো দেখি আমার অগোচরে সব মাফিয়াদের খেলা। আগুন ভাই, আপনি একটু সাবধানে থাকবেন, কারণ সমস্ত মাফিয়া আপনার পেছনে উঠে পড়ে লেগেছে। সবাই চায় আপনাকে মেরে মাটির সাথে মিশিয়ে দিতে। তবে আমি আপনার ক্ষমতা সম্পর্কে জানি, কিন্তু তারপরেও হয়তো এবার আপনি পেরে উঠবেন না, কারণ আপনার বিপক্ষে অনেক কয়েকজন দাঁড়িয়ে গেছে। সবাই চায় বাংলার মাটিতে হুকুমত চালাতে, তাই মাফিয়া গাল নামক ভয়ঙ্কর হায়নাটাকে আপনার জন্য ঠিক করেছে। রোদেন ভাই, আগুন কত বড় খেলোয়াড় সেটা হয়তো আপনি ভুলে গেছেন। ভাই, তা আমি ভুলিনি,
কিন্তু মাফিয়া গার্ল সেও তো কম না, সে অনেক শক্তিশালী। সে এত ক্ষমতার অধিকারী যে আন্ডার ওয়ার্ল্ডে তার নাম নিয়ে চর্চা হয়। আর মাফিয়া গার্ল আপনার চাইতো কোনো অংশে কম না। উদাহরণস্বরূপ দেখেন, রফিকদেরও তো ওপর থেকে নেতা বানিয়ে দেওয়া হয়েছিল যাতে করে সে আপনার খোঁজ বের করে আপনার অস্তিত্ব মিটিয়ে দেয়, কিন্তু সে পারেনি। তাই সে রফিকদেরও মেরে ফেলে আর তারপর সে নিজের কাজে নেমে যায়। ভাই, আপনি প্লিজ একটু সাবধানে থাকবেন। আমার দায়িত্ব ছিল আপনাকে জানিয়ে দেওয়া, তাই আপনাকে জানিয়ে দিয়েছি। কারণ আপনার কারণে দুনিয়াতে বেঁচে আছি এখনো আমি, তাই দায়িত্ব কর্তব্যবোধ থেকে আপনাকে জানিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, মাফিয়া গার্লের সাপোর্টে আন্ডারওয়ার্ল্ডে অনেকেই আছে। তারা সবাই মাফিয়া গার্লের পক্ষের লোক। সো ভাই, আপনার হয়তো তাদের সাথে একা ফাইট করা সম্ভব হবে না। সো প্লিজ নিজেকে গুটিয়ে ফেলুন, না হয় মৃত্যুর মুখে পড়তে হবে আপনাকে। রোদেন ভাই, আপনাকে বেশি কিছু বলার নাই, তবে একটা কথা কান খুলে শুনে রাখুন। আমি সেই আগুন যে আগুন কারোর পরোয়া করি না। আমি সেই আগুন যে আগুন একাই নিজের বলে অনেক কয়টা গ্যাংস্টারকে শেষ করেছি। আমি সেই আগুন যে আগুনের পরামর্শের মতে আন্ডারওয়ার্ল্ডের অনেক কয়টা ডন চলে। আমি সব কিছু ছেড়ে দিয়েছি বলে এটা না যে আমি ভয় পেয়ে যাব। আজকের পর আগুনের দ্বিতীয় রূপ দেখতে পারবেন সবাই। সব কয়টাকে যদি মাটির নিচে জীবিত পুঁতে না দিই তাহলে আমার নামও আগুন না। সো রাখলাম এখন ফোন। তারপর ফোন কেটে দিয়ে চুপচাপ বসে রয়েছি। ভিতরে পুরে আগুন জ্বলছে দাও দাও করে। মাফিয়া গাল, খোদার কসম, একবার যদি তোকে চোখের সামনে পাই তুই ধরে নে সেদিনই তোর শেষ দিন। এবার আমার বুঝে আসছে সব কিছু যে মাফিয়া গাল রাফিদকে মারার পরেও তার ছেলে ফেলে নিয়ে কিভাবে কাজ করছে। তোরা সব কটা রেডি থাক, নিজের কাল ডেকে নেছিস তোরা। তোদের ঘাড়ের রক আমি ছিঁড়ে ফেলবো। শরীর ভরা রাগ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর মুখে হালকা পানির ছিটা দিয়ে বের হয়ে আসলাম। মাথাটা পিন পিন করে ব্যথা করছে এখনো। মাথা ব্যথা নিয়ে চলে গেলাম। তারপর সবাই মিলে খেতে আবার উপরের রুমে চলে আসলাম। এভাবে কেটে গেল আরও 2-1টা দিন। একদিন রাতের বেলা সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল চলে যাব। মা বাবা সকলকে জানিয়ে দিলাম যে আগামীকাল আমি চলে যাব। বাবা, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? মা, আমার ক্লাস চলছে, তাও আমি অনেক কয়টা দিন এসে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এখন আমার যেতে হবে। কিছুদিন পর না হয় আবার আসবো। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে নিলাম। তারপর শহরের উদ্দেশ্যে রওনা হলাম। শহরে পৌঁছে শামীমকে ফোন দিয়ে বাসায় আসতে বললাম। সে বাসায় চলে আসলো। কিরে, এত লম্বা সফর? বাপরে। আরে, বহুদিন পর বাড়ি গিয়েছি, তাই এতদিন থাকলাম না, হয়তোবা মা বাবার মন খারাপ হবে। ও আচ্ছা, কিন্তু আকাশ, এখন তুই কী করবি? রমেশ তো তোকে ধোকা দিল, তোর ভালোবাসা নিয়ে খেলা করে তোকে ছুঁড়ে ফেলে দিল। শামীম, সে তার মরণ ডেকে এনেছে। এতদিন তাকে শুধু ভালোবেসেছি, কিন্তু এবার সে আমার ঘৃণা দেখবে। রামিসাকে এমন বিভৎসভাবে মারবো যে তুই দেখলেও তোর বুক কেঁপে উঠবে। আচ্ছা, তা না হয় মারবি, কিন্তু আমি বলছি যে তুই নিজেকে সিরিয়াস হ। মানে বুঝলাম না। আমি বলছি কি, তুই একটা বিয়ে করে ফেল। রমেশ তো তোকে ধোকা দিল, সো তুই চাইলে আমার ছোটো বোনকে বিয়ে করতে পারিস। আরে না রে শামীম, আমি এখনো ওসব কিছু নিয়ে ভাবিনি, আর ভবিষ্যৎ ভাবলেও ঈশিতাকে নিয়ে ভাববো। কারণ রামিসাকে আমি ঈশিতা ভেবে ভালোবেসেছি। সো ঈশিতাকে আমি বিয়ে করব করলে। আচ্ছা ঠিক আছে, তুই যাকে বিয়ে করিস কর, কিন্তু জলদি কর, কারণ মানুষ ধোকা খাওয়ার পর ডিপ্রেশনে চলে যায়। আরে পাগল, তুই আমাকে নিয়ে ওসব চিন্তা করিস না, কারণ আমি ডিপ্রেশনে যাওয়ার মতন ছেলে না। সো কোনো চাপ নেই। আর যে আমায় ধোকা দিয়েছে তার বারটা তো আমি বাঁচাবই। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা শোন, তোকে আমি যে জন্য ফোন করে আসতে বললাম তার কারণ হলো তোকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। কোথায় যাব? ঈশিতার বাড়িতে। সেখানে গিয়ে ঈশিতার মায়ের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তাহলে বিকেলে রেডি হয়ে থাকিস। আমি নিলয়ের থেকে ঈশিতার বাড়ির ঠিকানা নিয়ে নেব। পরে সন্ধ্যায় দুজনে মিলে রওনা হব। ওকে। তারপর শামীম চলে গেল, আর আমি নিলয়ের থেকে ফোন করে ঈশিতার ঠিকানা নিয়ে নিলাম। পরে বিকেলবেলায় আমি আর শামীম ঈশিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কেমন যেন নার্ভাস লাগছে নিজের কাছে। ঈশিতা যদি আমায় মেনে না নেয়, বা তার মা যদি মেনে না নেয়, তাছাড়া যদি ঈশিতার বিয়ে হয়ে যায়, এসব কারণে খুব নার্ভাস লাগছিল। কিন্তু আমার তো যেতে হবে ঈশিতার কাছে। সো আগে গিয়ে দেখি। অনেকটা পথ সফর করে ঈশিতার গ্রামে গিয়ে পৌঁছলাম। সেখানে পৌঁছে ঈশিতার বাড়ির খোঁজ করতে লাগলাম। একজন আমাকে ঈশিতার বাড়ির ঠিকানা দেখিয়ে দিল। আমরা সেই
বরাবর যেতে লাগলাম। জীবনের প্রথম গ্রামে এসেছি আমি। গ্রামের পরিবেশ যেন শহরের থেকে অনেক উন্নত। আশেপাশের পরিবেশ যেন ভেতরে খুব ধারালোভাবে নাড়া দিচ্ছিল। চোখ পাকিয়ে পাকিয়ে চারদিকে খুঁটে খুঁটে দেখছিলাম। হঠাৎই পুকুর পাড়ে কিছু একটার উপরে নজর আটকে যায় আমার। যে একটা মেয়ে চুল ছেড়ে দিয়ে পুকুর পাড়ে বসে আছে। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সেই দিকে। এ আকাশ, কোথায় হারিয়ে গেলি তুই? স্বামীর ডাকে হুঁশ ফিরে আসলো। বন্ধু দেখ মেয়েটাকে। মেয়েটার চুলগুলো কত লম্বা, আর তাছাড়া পেছন দিক থেকে তাকে দেখতে পুরো হুড়ফুড়ে লাগছে। আল্লাহ না জানে তার চেহারা কত সুন্দর। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই এসেছিস ইশিতার খোঁজ করতে, কিন্তু মন বসিয়ে দিচ্ছিস অন্য মেয়ের উপর। আরে তা না, তবে সত্যি মেয়েটাকে দেখে ভেতরে কেমন যেন তুফান বইছে। বেয়াদব বলা, চল তুই আগে ইশিতার বাড়ির খোঁজ করি। আচ্ছা চল। মেয়েটাকে দেখা বাদ দিয়ে ঈশিতার বাড়িতে চলে গেলাম। ঈশিতার মা আমাকে দেখে তো পুরো অবাক, আর তিনি আমাকে আগে থেকেই চিনে। তুমি এখানে হঠাৎ? আন্টি, ঈশিতার খোঁজ নিতে এসেছি। তা ঠিক আছে, কিন্তু তুমি আমার বাড়ির খোঁজ পেলে কি করে? আন্টি, সে অনেক কাহিনী করে বের করতে হয়েছে আমাকে। তারপর আপনাদের ঠিকানা খুঁজে পেয়েছি। আচ্ছা বাবা, ভিতরে আসো। আর রাবেয়া খালা, ঈশিতাকে একটু ডেকে নিয়ে আসো তো। বলেন যে তার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। রাবেয়া খালা না কে যেন ঈশিতাকে ডাকতে চলে গেল, আর আমি আর শামীম রুমের মধ্যে বসে আছি। হঠাৎই দেখি পুকুর পাড়ের সেই চুল লম্বা মেয়েটা ঘরে প্রবেশ করলো। তাকে দেখে তো পুরো অবাক আমি। হাল্লা, এ তো ঈশিতা। ঈশিতা আমাকে দেখে ব্যাককাল বনে গেছে পুরো। আকাশ, তুমি এখানে? হ্যাঁ, তোমার খোঁজ নিতে এলাম। আমার খোঁজ পেলে কি করে? আচ্ছা বসো, আমি মুখ হাত ধুয়ে আসছি। পেয়ে গেছি কোনোভাবে। ওকে। তারপর ঈশিতা হাত মুখ ধুতে চলে গেল, আর আমি বসে বসে ভাবছি যে মাফিয়া গাল এই নিরীহ মেয়েটাকে নিয়ে কি জঘন্য খেলাই না খেললো, যার ধারে কাছে ঈশিতা নাই। কত কিনা আমাকে বানিয়ে বানিয়ে বলেছে যে সে ঈশিতা, সে তার চেহারা পরিবর্তন করেছে তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু এদিকে ঈশিতা পুরো শান্তভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সে ওইসবের ধরাছোঁয়ার বাহিরে। মাফিয়া গাল, তোকে আমি ছাড়বো না। কিন্তু একটা জিনিস আমার মাথায় কাজ করছে না, ঈশিতা আগের চেয়ে এত সুন্দর হয়ে গেল কি করে? আগে তো এমন পরি ছিল না সে, কিন্তু এখন দেখলেই চোখ ফিরাতে পারি না তার থেকে। কি জাদু আছে এই গ্রামের, আবহাওয়া আল্লাহ জানে। এসব নিয়ে ভাবছিলাম, তখন ঈশিতা ফ্রেশ হয়ে আসে। তো বলো, কেমন আছো? এই তো ভালোই। তা তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। আর তোমার পাশের উনি কে? আরে, পরিচয় করে দিতে তো ভুলে গিয়েছি। সে হচ্ছে শামীম, আমার ক্লাসমেট। ও আচ্ছা, তুমি কিসে পড়াশোনা করছো এখন? আমার তো পড়াশোনার ইতি লেগেছে সেই বহু আগে। সব কিছু ছেড়ে এখানে চলে আসি, পরে আর পড়াশোনা হয়নি। তো তোমার বিয়ে শাদী হয়েছে? না, সেসব হয়নি। তবে গ্রামের অনেকেই প্রস্তাব করেছে মায়ের কাছে। হয়তো মা দেখে শুনে কিছুদিনের মাঝে আমার বিয়ে দিয়ে দিবে। ঈশিতার কথা শুনে বুকটা ধুপ করে উঠল। না, আমার ঈশিতার অন্য কোথাও বিয়ে হতে পারে না। হয়তো আমি অন্য কাউকে ভালোবেসেছি, কিন্তু আমি তো জানতাম সে ঈশিতা। কি হলো, চুপ হয়ে আছো যে? আসলে ঈশিতা, আমি অনেক বড় স্বপ্ন নিয়ে এখানে এসেছি। কি স্বপ্ন আকাশ? আমি এসেছি তোমায় ঘরের বউ করার জন্য। ঈশিতা আকাশের মুখে এমন ধরনের কথা শুনে পুরো থতমত খেয়ে যায়। আকাশ, কি বলছো এসব তুমি? কি পাগল টাগল হয়ে গেলে তুমি? শহরে এত ভালো ভালো মেয়ে থাকতে আমার মতন গ্রাম্য মেয়েকে বিয়ে করবে তুমি? তোমার কি মাথা নড়ে গেছে নাকি? আমার ভিতরে কি তুফান বইছে তা আমি একমাত্র জানি। আর তাছাড়া তোমায় তো আমি মনে গেঁথে নিয়েছি, তাই তোমায় আপন করব। মনে মনে বলছিলাম এসব। কি হলো, আবারও চুপ হয়ে গেলে যে? ঈশিতা, আমার মাথা খারাপ হয়নি, আর আমি পাগল হইনি। আমি সজ্ঞানে এখানে এসেছি যে আমি তোমায় বিয়ে করব। আকাশ, এটা কখনো হয় না। আর তাছাড়া আমার মাও আমাকে শহরে বিয়ে দিবে না। তুমি তোমার মাকে ডাকো। আচ্ছা। ঈশিতা তার মাকে ডেকে নিয়ে আসে। আন্টি, আমি ঈশিতাকে বিয়ে করতে চাই। বাবা, ক্ষমা করো আমায়। আমি তোমার সাথে ঈশিতার বিয়ে দিতে পারবো না। কিন্তু কেন আন্টি? কারণ আমি আমার ছেলেকে হারিয়েছি। শহরের দূষিত মানুষগুলো আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি চাই না একইভাবে আমার মেয়ের প্রাণটাও যাক। আন্টি, আপনি বোঝার চেষ্টা করেন। আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি।
বাবা, তোমার নৈরাশ করার জন্য জোরে ক্ষমা চাইছি, কিন্তু আমি আমার মেয়েকে এই শহরে বিয়ে দিব না। আন্টি, আপনি আগে শান্ত মাথায় আমার কথা শুনুন। দেখুন, আমি ঈশিতাকে অনেক আগে থেকে ভালোবাসি, তাই তাকে বিয়ে করে নিজের বউ বানাতে চাই। কিন্তু আমি তোমার মেয়েকে হারাতে চাই না। আমার একটাই মেয়ে, তাকে হারিয়ে আমি এতিম হতে চাই না। আন্টি, ঈশিতার গায়ে হাত দিবে আমি থাকতে এমন বুকের পাটা এই দুনিয়ার বুকে কারোর হয় নাই। তুমি না হয় ঈশিতার হয়ে লড়াই করে যাবে, কিন্তু শহরের ওই দূষিত মানুষগুলোর সাথে তুমি একা পেরে উঠবে না, কারণ শহরের মানুষগুলো অনেক ভয়ঙ্কর। আন্টি, একটা কথা মাথায় রাখবেন, শহরের মানুষগুলোর থেকে আমি আগুন আরো ভয়ঙ্কর বেশি। রক্তের বন্যা বয়ে যাবে, তাও ঈশিতার গায়ে একটা আঁচড় আমি লাগতে দেব না। আকাশের মুখে আগুন নামটা শুনে ঈশিতা এবং তার মা দুজনেই ঘাবড়ে যায়। আন্টি, ভয় পাওয়ার কিছু নেই, কারণ আগুন কোনোদিন কারোর ক্ষতি করেনি। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মা বাবাকে একদিন আমার বাড়ি পাঠিয়ে দিও, তাদের সাথে কথা বলা না হয় সব ফাইনাল করব। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা, আমি চাই ঈশিতা আবার পড়াশোনা শুরু করুক। এতে কি আপনার কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। তাহলে ঠিক আছে, এখন থেকে ঈশিতার সমস্ত খরচ আমি বহন করব। আমি ঈশিতাকে শহরে একটা ভালো কলেজে অ্যাডমিশন করিয়ে দেব। আমি চাই সে আপনার মুখ উজ্জ্বল করুক। আচ্ছা বাবা, তুমি যেমন চাও তেমনই হবে। তোমার কথা শুনে অনেক খুশি হয়েছি আমি। ধন্যবাদ আন্টি, আজকের মতো না হয় আমরা চলি। একদম খারাপ হয়ে যাবে কিন্তু তোমরা এখন গেলে। 2-1 দিন এখানে থেকে তারপর যাবে তোমরা। আসলে আন্টি, আমার কলেজ আছে, আমার ক্লাস নষ্ট হবে থাকলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ রাতটা এখানে থেকে সকালে যেও। ওকে। তারপর সেই রাতটা ঈশিতাদের বাড়িতে রয়ে গেলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম। ঈশিতার মা আমাদের জন্য অনেক রকমের হাতের নাস্তা বানিয়েছে। তারপর সেগুলো খেয়ে শহরের জন্য রওনা হলাম। ঈশিতা গ্রামের কিছুটা পথ এগিয়ে দিতে আসলো আমাদের সাথে। আচ্ছা ঈশিতা, চলি আমি, তুমি সাবধানে থেকো। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আবার পিছনে বেগ দিলাম হালকা করে। হ্যাঁ বলো। সাবধানে আমি না, তুমি থেকো। আমাকে তোমার জীবনে এনে হয়তো কাল ডেকে এনেছো তুমি। মানে কি বলছো, বুঝলাম না। না, তেমন কিছু না। বলে পৈশাচিক একটা হাসি দিল ঈশিতা। ঈশিতা, কিছুতে একটা বলতে চাইছিলে তুমি, কি বলতে চেয়েছিলে বলো? আরে বিশেষ কিছু না, তুমি এত টেনশন করার কিছুই নেই। আমি বলতে চেয়েছিলাম যে আমাকে তোমার জীবন সাথী করে হয়তো ঝামেলার মুখে পড়তে চলেছো তুমি, কারণ আমাকে সেফ রাখার জন্য অনেক লড়াই করতে হবে হয়তো তোমার। আরে পাগল, তেমন কিছু না। যাকে ভালোবাসি তাকে তো আগলে রাখতেই হবে, তাই না? ঈশিতার কোনো কথা বলল না, সে আবার একটা পৈশাচিক হাসি দিল। আচ্ছা, এবার চলি কেমন? হ্যাঁ যাও। ঈশিতাকে বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়লাম। মন যেন যেতে চাইছে না ঈশিতাকে ছেড়ে, কিন্তু তা তো আমার ফিরে আসতে হবে। যাক, কিছুটা দিন অপেক্ষা করি, তারপর বাসায় কথা বলে ঈশিতাকে বিয়ে করে নেব আমি। এমন হাজারো স্বপ্ন মনের মধ্যে বুনতে বুনতে সফর করছিলাম। ঠিক তখনই নিলয় ফোন দিল আমাকে। হ্যাঁ নিলয়, বল। ভাই, এদিকে শ্মশানঘাট বানিয়ে দিয়েছে মাফিয়া সব কিছু খেয়ে। নিলয়, কি বলছিস কি তুই? কি করেছে মাফিয়া গাল? আর কোনো কথা নাই, লাইন কেটে গেল। এদিকে আকাশ হেল হলো করে চলছে। হঠাৎই এই খেয়াল হলো যে লাইন কেটে দিয়েছে নিলয়, কিন্তু কি করেছে মাফিয়া কাল? মাথায় তো কিছুই খেলছে না, মেজাজ পুরো হেঁটে যাচ্ছে। আবার ফোন দিলাম নিলয়কে, কিন্তু সে রিসিভ করলো না। এদিকে টেনশনে তো মাথা ফেটে যাচ্ছে। সাথে সাথে মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করে মেসেজটা পড়তেই পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার।